আমার উইন্ডো দেখতে পাচ্ছ না স্ক্রিন? জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা গতদিনে যে আমরা প্রোগ্রামটা দেখতেছিলাম সার্কেল, আমরা যদি প্রোগ্রামটা ওপেন করি, সো আমরা যদি প্রোগ্রামটা ওপেন করি সেখানে দেখতে পাচ্ছি যে আমরা এইখানে ওই প্রোগ্রামটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো ইমপ্লিমেন্টেশন, যেটা হলো এই ফাইলটা circle.cpp, এটা হলো circle.cpp আলাদাভাবে করা হয়েছে এবং এখানে দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম ফাংশনগুলোর ডেফিনেশন, ইন্টারফেসগুলোর ডেফিনেশন। আর ইন্টারফেসগুলোর ডিক্লারেশন যেটাতে আছে সেটা হলো হেডার ফাইল। এখানে আমরা সেপারেটলি হেডার ফাইলগুলো লিখছি এবং যেখানে আসলে ক্লাসের শুধুমাত্র ডিক্লারেশনটা আছে, কোনো ইমপ্লিমেন্টেশন নেই। সো এটাকে এটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা প্রোগ্রামিং এর কমন প্র্যাকটিস, যে আমাদের ইমপ্লিমেন্টেশন গুলা শুড বি ডিফারেন্ট, শুড বি সেপারেটেড ফ্রম দা ইন্টারফেসেস। সো এখানে দেখতে পাচ্ছ যে আমি ক্লাসটার স্কেলেটনটা দাঁড় করাইছি। ফার্স্ট অফ অল তুমি দেখো যে আমি ক্লাস সার্কেল নিছি এবং তার প্রাইভেট মেম্বার হচ্ছে রেডিয়াস এবং স্ট্রিং কালার। পাবলিক মেম্বার গুলো হচ্ছে সার্কেল, একটা কনস্ট্রাক্টর দেওয়া আছে, আর এটা হচ্ছে গেট রেডিয়াস, আর হচ্ছে সেট রেডিয়াস, আর একটা হলো স্ট্রিং গেট কালার, সার্কেলের কালারটা, আর একটা হলো ডাবল গেট এরিয়া। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি আর কোনো কিছু লিখি নাই, সিম্পলি প্রাইভেট মেম্বার গুলো এবং পাবলিক মেম্বার গুলো কি করা হয়েছে, ডিক্লেয়ার দেওয়া হয়েছে এবং ক্লাসের নামটা। এবং এটা কিন্তু এই ফাইলটা কিন্তু আমরা কোনো সিপিপি ফাইল নয়, এটা হলো আসলে হেডার ফাইল। হেডার ফাইলটা নরমালি আমরা এখন একটা লার্জ প্রোগ্রামে যে কাজটা করি, যে হেডার ফাইলে আমরা তার ইন্টারফেস গুলো বলে রাখি, যে আসলে কি কি ফাংশন গুলো আমরা ব্যবহার করব পরবর্তীতে। এবং সেই হেডার ফাইলগুলো, এই যে আমাদের ক্লাসের যে ডিক্লারেশনটা, এটারই ডেফিনেশন যেখানে দিব, অর্থাৎ তাদের ইমপ্লিমেন্টেশনটা, সেটা আসলে একটা সিপিপি ফাইল। তুমি দেখতে পাচ্ছ যে আমি যদি ফাইলটা ক্লোজ করি, এটা হলো হেডার ফাইল circle.h, আর circle.cpp যদি ওপেন করি, তুমি দেখতে পাচ্ছ যে সেম আমি এই হেডার ফাইলে ইনক্লুড করছি আমাদের সিপিপি ফাইলে, অর্থাৎ আমাদের এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে circle.h। আচ্ছা, আমাদের তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে এখানে আমি হেডার ফাইল ইনক্লুড করছি যেটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন হেডার ফাইল, আর এটা হচ্ছে এই যে ডাবল কোডের মধ্যে আমরা লিখছি কেন? এটা কি কেউ বলতে পারবা? স্যার, ডাবল কোটেশন দিলে নির্দিষ্ট কোনো ডিরেক্টরি থেকে সার্চ করবে। আর আমাদের নরমালি যে আমরা হেডার ফাইল লিখতাম যে এই যে এইভাবে, স্যার ওগুলো স্যার একদম প্রিডিফাইন ছিল আর কি, আর এগুলো আমাদের নিজের করা। হ্যাঁ, কিন্তু এখানে এটা হচ্ছে আমরা লেস দেন আর গ্রেটার দেন চিহ্নের মাঝে লিখি, এটা আবার এটা এইভাবে লিখি না কেন? এটা আবার ডাবল কোটেশনের মধ্যে নরমালি লিখি কেন? এই ফাইলটাকে কারেন্ট ডিরেক্টরিতেই খুঁজবে যদি ডাবল কোটেশনের মাঝে লিখি। রাইট, ডাবল কোটেশনের মাঝে নরমালি আমরা ইউজার ডিফাইন কারেন্ট ডিরেক্টরিতেই তখন খুঁজবে, আর অর্থাৎ ডিফল্ট সার্চিং হচ্ছে এখানে হবে কারেন্ট ডিরেক্টরি। আর আমরা যদি লেস দেন গ্রেটার দেন এর মধ্যে যে আমরা হেডার ফাইল এগুলো লিখি, সেখানে কি হয়? কম্পাইলার গিয়ে খোঁজে, কম্পাইলারে যে ইনক্লুড পাথ সেখানে গিয়ে খোঁজা হয়, তাই না? জি স্যার। অর্থাৎ ওই পার্টিকুলার, যেমন ধরো stdio.h বা iostream, আমরা এখানে যেগুলা স্ট্যান্ডার্ড লাইব্রেরির হেডার ফাইলগুলো ব্যবহার করি, সেগুলো আমরা অটোমেটিক্যালি তারা হচ্ছে এই কম্পাইলার আমাদের ইনক্লুড পাথে সে খুঁজবে, এবং সেটা সাধারণত লেস দেন এই চিহ্নের মাঝে, লেস দেন অথবা গ্রেটার দেন এইটার মাঝে লেখা হয়, এবং সেটা ইনক্লুড পাথে গিয়ে খুঁজে। আর এটা আমাদের ইউজার ডিফাইন নরমালি আমরা এইভাবে লিখি, যেটা অ্যাকচুয়ালি কারেন্ট ডিরেক্টরিতে ডিফল্ট লুকআপ সে সার্চ করে এই ফাইলটা কারেন্ট ডিরেক্টরিতে আছে কিনা, circle.h ফাইলটা। বুঝতে পারছো?
আচ্ছা, এখন দেখো আমি এই ফাইলের ওই যে তুমি দেখতে পাচ্ছিলে আরেকটা, এখানে এই ফাংশনটা আমরা একটু এক্সপ্লেইন করি। যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে সেম নামে যদি একটা মেম্বার ফাংশন হয় তাহলে সেটাকে কি বলা হয়? অর্থাৎ ক্লাসের নামে সেম মেম্বার ফাংশন যদি হয় তাহলে সেটাকে কি বলা হয়? স্ট্রাকচার। কনস্ট্রাক্টর, রাইট। কিন্তু এখানে দেখো আমি কনস্ট্রাক্টরটা আমরা ডিফাইন করতেছি কিভাবে কাজ করবে, বাট সামনে কিন্তু আমরা একটা কোলন, ডাবল কোলন দিয়ে একটা পার্টিকুলার অর্থাৎ ক্লাসটা এখানে অ্যাড করছি, প্রিফিক্স হিসেবে অ্যাড করছি, তাই না? ঠিক আছে। তো এই ধরনের আমরা যখন কোনো একটা পার্টিকুলার ডিক্লারেশন বা ইন্টারফেসের ডিফাইন করব বা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা যখন করব, আসলে সেই মেম্বারটা আসলে কোন ক্লাসের সেটা ট্যাগ করে দেওয়া লাগে। এই জন্য বিভিন্ন ক্লাসের হইলো, কারণ এই সার্কেলটা বিভিন্ন ক্লাসের হতে পারে, তখন আমরা সেটা তার জুরিসডিকশনটা সার্কেল, এটা যে সার্কেল ক্লাসের মেম্বার ফাংশন সেটা আমরা ডিফাইন করতেছি, সেটা আমি স্পেসিফিক ভাবে এখানে বলে দিতে হয়। বুঝতে পারছো? যে সার্কেল ডাবল ক্লোন, অর্থাৎ এই সার্কেলটা হচ্ছে এই ক্লাসের হচ্ছে মেম্বার। তো আমরা এখানে কি করতেছি, রেডিয়াস যেহেতু ওই মেম্বার ওই প্রাইভেট ভেরিয়েবল, সেটা আর সেট করতেছি, আর কালার ইকুয়াল টু সি সেট করতেছি। এটা হচ্ছে কনস্ট্রাক্টর। আচ্ছা, তো এখানে সেকেন্ড যে ফাংশনটা তুমি দেখো, লক্ষ্য করো যে এখানে লিখছি আমরা হচ্ছে গেট রেডিয়াস, তারপর একটা নতুন কিওয়ার্ড ব্যবহার করছি যেটাকে বলা হয় CONST, কনস্ট্যান্ট। এটা আমরা কেন ব্যবহার করছি কেউ বলতে পারবা? না স্যার। ওকে, তো ঠিক আছে। এই কনস্ট্যান্টটা হচ্ছে আসলে সাধারণত, যেমন ধরো ওই যে বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনটা এমন একটা ডিজাইন যেটা আসলে রিয়েল ওয়ার্ল্ড ওরিয়েন্টেড, মানে কোনো কিছু ওখানে ভুল করা খুব ডিফিকাল্ট, তুমি কোড লেখার সময় ভুল সহজে হবে না। এইটা যেমন ধরো গেট রেডিয়াস, এর কাজই হচ্ছে শুধুমাত্র ওই প্রাইভেট রেডিয়াসটা জানা, তাই না? প্রাইভেট ভেরিয়েবল, এই যে রেডিয়াসটা, এই যে এইটা, তাই না? এই রেডিয়াসটাকে জানা। এখন এই যে ফাংশনটা, তার কাজই হচ্ছে এটা তার প্রাইভেট একটা ভেরিয়েবলের তথ্যটা জানা। তার কি আসলে কোনো ধরনের মডিফিকেশনের দরকার আছে? ওই ক্লাসে কোনো মেম্বারকে মডিফাই করার দরকার নাই, সে শুধু পার্টিকুলার একটা ভেরিয়েবল সে তার ভ্যালুটা সে এক্সট্রাক্ট করবে। তো যেহেতু তার অন্য কোনো জিনিস এখানে হাত দেওয়ার দরকার নাই, এই জন্য আমরা সেটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার দিই, CONST। অর্থাৎ তুমি ভুল ক্রমে যদি এখানে কোনোভাবে এইভাবে লেখা যে রেডিয়াস, কোনো ভুল ক্রমে যদি কোনোদিন এখানে মডিফাই করার চেষ্টা করো রেডিয়াস সমান 7, এটা কিন্তু সম্ভব না। এই জন্য তুমি যদি কম্পাইল করো, তুমি যদি এখানে ভুল ক্রমে কোনোভাবে রেডিয়াসটাকে ব্যবহার করো কোনো একটা ভেরিয়েবল বা এক্সপ্রেশনে, তুমি এটাকে মডিফাই করতে পারবা না, কারণ অটোমেটিক্যালি কম্পাইলার এরর থ্রো করবে, যেহেতু তুমি ওই মেম্বার ফাংশনকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করছো। ঠিক আছে। এটাতে কিন্তু আমরা আবার সেট রেডিয়াস, এই মেম্বার ফাংশনটা দেখো, এখানে আমরা সেট রেডিয়াস, এটাতে কিন্তু আমরা কনস্ট্যান্ট বলি নাই, কারণ এটার কাজই হচ্ছে বেসিক্যালি রেডিয়াসের ভ্যালুটা অ্যাসাইন করা। ঠিক আছে, সেট রেডিয়াস, এই জন্য আমরা কিন্তু এটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার দেই নাই। আচ্ছা, আবার এটা দেখো গেট কালার, কালারটা শুধু আমার জানা দরকার, এই জন্য আমরা এটাকে কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গেট এরিয়া, আমরা হচ্ছে এরিয়াটা আমরা জানার চেষ্টা করব। তার রিটার্ন টাইপটা টোটালি একটা ডাবল টাইপ ভ্যালু, সো এটা সিম্পলি একটা এক্সপ্রেশন রিটার্ন করবে, কিন্তু এই কোনো ধরনের রেডিয়াস ভ্যালুকে প্রাইভেট ভেরিয়েবলকে সে মডিফাই করবে না, জাস্ট সিম্পলি ওগুলোকে ব্যবহার করে সে রিটার্ন করতেছে নতুন একটা ভ্যালু। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের যে এই যে আমাদের এখানে আমি circle.h যেখানে ইন্টারফেস সেপারেট করছি, আর হচ্ছে তার ইমপ্লিমেন্টেশন গুলো circle.cpp, এখানে circle.h আমরা test.circle নামে একটা ফাংশন, আমরা হচ্ছে ড্রাইভার প্রোগ্রাম, ওই ক্লাসের ড্রাইভার প্রোগ্রামটাকে লিখছি। তো এটা যদি আমরা দেখি যে আমরা এখানে কিভাবে ব্যবহার করছি, একটা টেস্ট ড্রাইভার প্রোগ্রাম লিখছি আমরা। তুমি দেখো এখানে ইনক্লুড কিন্তু আমরা হচ্ছে ওই আবার আমাদের যে ইউআর ডিফাইন হেডার ফাইল সেটা কিন্তু লাগতেছেই, কারণ ওইটার মাধ্যমে আসলে সবকিছু আমরা ইন্টারফেস করব। ঠিক আছে, সার্কেল ক্লাসটাকে ব্যবহার করব। এখন তুমি দেখো, লক্ষ্য করো এখানে আমরা কিভাবে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি ক্লাসের, এখানে ভ্যালু পাস করে, আবার এখানে তার ভ্যালুগুলো আবার জাস্ট প্রিন্ট আউট করছে।
তারপর আবার দেখো শুধুমাত্র রেডিয়াসটা পাস করছে তাও হবে। সেট কালার ইউজ করছে আলাদা হবে, ঠিক আছে। রেডিয়াসটা আলাদা হবে করছে, সেট কালারটা আলাদা হবে করছে। আমার সেভাবে তারা প্রিন্ট করতেছে চেঞ্জ রেডিয়াস এন্ড কালার অফ C1। ওইটা হচ্ছে কালার চেঞ্জ করছে। প্রথমে কালার ছিল হচ্ছে কি 1.2 আর রেড, পরে করলো 2.1 আর ব্লু, চেঞ্জ করে তারা প্রিন্ট করতেছে। নেক্সট যে ইনস্ট্যান্সটা করলো C2 তে কি করলো, ডিফল্ট কনস্ট্রাক্টর ব্যবহার করছে। যেহেতু কোনো আমরা তার ভেরিয়েবল গুলোর ভ্যালু পাস করিনি, সো এটা ডিফল্ট ভ্যালু গুলো ইউজ করবে, অর্থাৎ ডিফল্ট কনস্ট্রাক্টরটা ব্যবহার হবে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর তো ওই যে আমাদের যে ফাংশনটা লেখা ছিল সেখানে যে ভ্যালু গুলো পাস করা ছিল সেটা দিয়ে ইনিশিয়ালাইজড হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রাম। তো আমি একজনটাকে জিজ্ঞাসা করব যে আমার এই প্রোগ্রামটা আমরা হচ্ছে কম্পাইল করব। এখানে আমাদের তিনটা তুমি দেখতে পাচ্ছ, আবার দেখাই, এখানে তিনটা ফাইল আছে। একটা হলো circle.cpp, একটা হলো circle.header ফাইল এবং test circle.cpp। এখন আমাকে একদিন বলবা যে আমরা এই ফাইলগুলা কিভাবে কম্পাইল করব। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ মনে হয়, আমি G++ দিয়ে তারপর কি লিখবো, circle cpp, তারপর হ্যাঁ আমি তো সেপারেট কম্পাইল করতেছি এখানে। আমি হেডার ফাইল আমরা আলাদাভাবে কম্পাইল করব। এটা circle.h কি লেখা দরকার আছে এখানে, অবজেক্ট ফাইল তৈরি করি, তারপর যদি টেস্ট সার্কেলটা ইউজ করি, টেস্ট সার্কেলটা ওই অবজেক্ট ফাইলটা যদি ইউজ করে, তাহলে কিভাবে আমরা কম্পাইল করতে পারি? স্যার এগুলোকে সিম্যাক টুলের মাধ্যমে আমি করতে পারি সবগুলা। আমি আপাতত এখানে আমি কম্পাইল করতে হচ্ছে। আমরা আলাদাভাবে প্রথমে অবজেক্ট ফাইল তৈরি করব, তারপর টেস্ট সার্কেলটা ওই অবজেক্ট ফাইলটাকে ব্যবহার করব। সেটা সেভাবে কিভাবে কম্পাইল করতে পারি? স্যার G++ তারপর -o -o, তারপর স্যার ওই circle.cpp, আরেকটা স্যার ওই test circle.cpp। তাহলে তো একসাথে কম্পাইল হয়ে যাচ্ছে। বলো স্যার আমরা ফার্স্টে -G++ -c circle.cpp circle.cpp এটা আগে কম্পাইল করব, এই তো? জি, এটা করলে circle. তাহলে আমরা একটা নতুন ইয়া তৈরি হলো, দেখো circle.o পাইলাম। অবজেক্ট। এই ফাইলটা তখন আমরা ব্যবহার করব এটা ফাইল কম্পাইলিং এর সময়, এই তো? জি স্যার সেম প্রসেসে আমরা টেস্ট সার্কেলকে কম্পাইল করে আগে G++ -c test.cpp test circle.cpp। জি, তাহলে আমাদের test circle.o হলো। তারপর যে এখন আমরা লিংক আপ করব G++ -o মেইন দেন হচ্ছে অবজেক্ট ফাইল দুইটার নাম লিখবো যে কোনো অর্ডারে, circle.o যে কোনো অর্ডারে আমরা লিখব circle.o আর test circle.o। test circle.o। জি স্যার। তাহলে আমাদের এখন আমরা যদি লিস্ট করি তাহলে কি তৈরি হলো, মেইন তৈরি হলো। main.o এখন এটাকে আমরা রান করব কিভাবে? জি স্যার, আমরা হচ্ছে জাস্ট ওটাকেই কারেন্ট ডিরেক্টরি দেন হচ্ছে মেইন ইন্টার চাপলেই রান হবে। এই সবাই দেখতে পাচ্ছো, বুঝতে পারছো প্রসেসটা? আমি যদি সকল অবজেক্ট ফাইল ডিলিট করতে চাই তাহলে এর কমান্ডটা কি হবে বলতে পারবা কেউ? স্যার -a core start.o। এখন বলতো আমি যদি ওই অল্টারনেটিভ ওয়েতে আমি অবজেক্ট ফাইল না তৈরি করে সরাসরি সবগুলো একসাথে কম্পাইল করতে চাই, তাহলে কি করতে হবে? circle.cpp circle.h আর হচ্ছে ওই সার্কেল ক্লাসটাকে ব্যবহার করার জন্য টেস্ট circle.cpp, এগুলা একসাথে আমরা কম্পাইল করব। কিভাবে কম্পাইল করতে পারি? স্যার হচ্ছে আমরা প্রথমে স্যার ওই ডিরেক্টরি ফোল্ডারে যাব, কমান্ড প্রম্পটে যে সিডি লিখে ওই ফোল্ডারটাতে যাব। হ্যাঁ আমি আসছি অলরেডি। স্যার জিসিসি লিখে কোডের নাম লিখে .cpp দিলে দেওয়ার পর কোডটা কম্পাইল হবে। তারপর আউটপুট জিসিসি ফাইলটা ব্যবহার করব। C++ এর ক্ষেত্রে কি জিসিসি? আচ্ছা আমরা C++ ব্যবহার করি। তারপর কি লিখবো? অন্য কেউ এটাকে এখানে যোগ করবা কিছু?
তাহলে আমরা কম্পাইল কিভাবে করতে পারি? প্রথমে হচ্ছে যেই আমরা অবজেক্ট ফাইল তৈরি করতে পারি, ধরো মেইন বা লেটস সে জাস্ট রান, তারপরে circle.cpp, test circle.cpp। এখন আমরা যেটা পাইছি app./app। তাহলে আমরা একসাথে যদি আমরা পাশাপাশি সবগুলো ফাইল আমরা যদি কম্পাইল করতে চাও সেটাও পসিবল, তাই না? আচ্ছা, এখানে আমরা একটা টাইম ক্লাসটা আমরা এখানে লেখা আছে। সো আমরা যদি এইটা দেখি ভিতরে কি আছে। আচ্ছা, এখানে তুমি দেখতে পাচ্ছ যে টাইম ক্লাসের আমরা একটা হেডার ফাইল তৈরি করছি, সেপারেট অর্থাৎ ইন্টারফেস, এবং ইমপ্লিমেন্টেশনগুলো আলাদা করছি একইভাবে একই নিয়মে। তো এইখানে কিন্তু হেডার ফাইলের ক্ষেত্রে আমরা একটা নতুন জিনিস ইউজ করছি, যেটা হলো একটা ম্যাক্রো ইউজ করছি, if not define time_age define time_age। এবং পুরোটাই এই ক্লাস আমাদের যে ইন্টারফেসটা এর আগের আনলাইক দা প্রিভিয়াস ওয়ান, এখানে আমরা কি করছি আবার ম্যাক্রো ইউজ করছি এন্ড ইফ, ঠিক আছে? তো এখন আমাকে কেউ কি জানো যে এটা আমি এখানে এটার ক্ষেত্রে এটা ব্যবহার করছি কেন, এবং শেষে আমরা ওই পুরো ব্লককে এটা লিখছি হ্যাশ এন্ড ইফ। কে বলতে পারবা? বলো তো তোমাদের কি সমস্যা? স্যার আসলে আমরা হয়তো বা বুঝতেছি না স্যার কিভাবে শুরু করবো বা কিভাবে আগাবো স্যার। স্যার আমরা কি বই ফলো করবো? কিন্তু আমি তো এই আর্টিকেলটা তোমাদের আগে শেয়ার করছিলাম, তাই না? এই জিনিসগুলো যেখানে আলোচনা করা আছে করছি না? প্রথমে একটা আর্টিকেল শেয়ার করছিলাম না প্রথম দিনে? জি স্যার। ওইখানে তো এগুলো আলোচনা করা আছে, এটা কেন ব্যবহার করছি আমরা এখানে, এই যে এই হেডারটা কেন ব্যবহার করছি ওই দিনই আলোচনা ছিল, তাই না? এই যে এই হেডারটা তুমি জানো এটা কেন ইউজ করছি? না স্যার, একবার এই ম্যাক্রোটা কেন ইউজ করি আমরা? হ্যাঁ, একবার রিডিং করছিলাম স্যার আর্টিকেল, কিন্তু বুঝি নাই। আর্টিকেলটা রিডিং করছো, বুঝো নাই? ওটাকে স্যার বলে হেডার গার্ড। মানে স্যার ওটা স্যার C++ স্যার একটা হেডার ফাইল স্যার মাল্টিপল টাইমে ইনক্লুড না হয় স্যার, সেটা প্রোটেক্ট করার জন্য ইউজ করা হয়। হ্যাঁ, রাইট। অর্থাৎ আমাদের যে এই হেডার ফাইল যাতে মাল্টিপল টাইম ইনক্লুড না হয়, এখানে তো বলাই আছে যে ইনক্লুড দিস ব্লক অনলি ইফ time_age is not defined. Upon the first inclusion, define underscore time so that the header will not be get included more than once. তোমরা জানো C++ এ একটা হেডার দুইবার ইনক্লুড হলে কি সমস্যা হবে? একই সোর্স ফাইলে দুইবার ইনক্লুড হচ্ছে। সো এই কি তার মানে কি ইন্টিজার আওয়ার তুমি যদি আরেকবার লেখো ইন্টিজার আওয়ার, তাহলে কি ঝামেলা না? জি স্যার। তো এটা যাতে না হয়, কনফ্লিক্ট যাতে তৈরি না হয়, এই জন্য আমরা এটা ইউজ করি। যদি অর্থাৎ এই পার্টিকুলার একটা হেডার ফাইল একবারে বেশি ইনক্লুড হবে না কোনো একটা পার্টিকুলার সোর্স ফাইলে, ঠিক আছে? এটা একটা কনভেনশন আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা যেটা বললাম যে কোন একটা মেম্বার ফাংশনের পাশে যে আমরা const কনস্ট্যান্টটা লিখি, সেটা কেন লিখি? যখন ওর ভিতরে ভ্যালু চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না তখন কনস্ট্যান্ট ইউজ করি আমরা। ভ্যালু প্রয়োজন না আসলে, ওটাও একটা গার্ড কাইন্ড অফ, ঠিক আছে? কোন একটা পার্টিকুলার যাতে মেম্বার ফাংশন, হ্যাঁ, ভুল ক্রমেও কোন একটা রিড অনলি মোড আছে কিছু ভেরিয়েবল যেমন প্রাইভেট মেম্বার গুলো, তাদের যাতে মডিফাই করার চেষ্টা না করে। সেটার আর একটা হচ্ছে গেটার। এই মেম্বার ফাংশন আমরা সাধারণত অনেক সময় সেটার ব্যবহার করি, আর একটা হচ্ছে গেটার। এই দুইটা সম্পর্কে আইডিয়া আছে? প্রাইভেট ফাংশনের ভ্যালুগুলোকে সেট করার জন্য, পাওয়ার জন্য গেটার ইউজ করি। কেন ইউজ করি, দরকার কি? আচ্ছা, তোমাদের কনস্ট্রাক্টরটা কি ছিল বলো তো? কনস্ট্রাক্টরটা কি ছিল, কেউ বলতে পারবা? কনস্ট্রাক্টর কেন ব্যবহার করতাম? স্যার কনস্ট্রাক্টর স্যার স্পেশাল ক্লাস অফ ফাংশন, যেটা স্যার ক্লাসের যে নাম, জি স্যার, সেম নামে হয়, তাই না? জি, স্যার। ক্লাসের নামে সেটা হয়, এবং সেটার কাজ কি ছিল? কনস্ট্রাক্টরের কাজ কি? স্যার ইনিশিয়ালাইজেশন করে স্যার। ইনিশিয়ালাইজেশন পার্টটা করে, তাই না? ইনিট বলি যেটা অনেক সময় ইনিট।
ইনিশিয়ালাইজেশন পার্টটা করে। ডিস্ট্রাক্টরের কাজটা উল্টো। ডিস্ট্রাক্টরের কাজটা কি? সাপোজ অবজেক্ট ডিস্ট্রয় করা হয় রাইট। লোকাল আমাদের হ্যাঁ, অর্থাৎ সিমিলার টু এটা কনস্ট্রাক্টরের মধ্যে কাজ। এখানে যে কাজ সেম নাম হবে, অর্থাৎ ক্লাসের নামই হবে না এটার নাম। সাপোজ ধর আমাদের একটা ক্লাস যদি থাকে, লেটস সে ক্লাস মাই ক্লাস, এটা যদি একটা ক্লাসের নাম হয় তাহলে আমরা ডিস্ট্রাক্টরের বেসিক্যালি এটা আমরা পাবলিক কিওয়ার্ড দিয়ে লিখি। তাহলে আমরা ডিস্ট্রাক্টরটা আমরা এইভাবে টাইটেল দিয়ে ওই ক্লাসের নামটা আবার দিয়ে লিখি মাই ক্লাস, এবং সেটা সিম্পলি এরকম একটা ফাংশন। ঠিক আছে? তো এর কাজ হচ্ছে বেসিক্যালি যে আমাদের যা কনস্ট্রাক্ট করা হচ্ছে সেটাকে সিম্পলি যখন একটা অবজেক্ট ডিস্ট্রয় করা হয় সে অটোমেটিক্যালি এটা কল হয়। ঠিক আছে? ডিস্ট্রাক্টর ইজ কল্ড ইমপ্লিসিটলি when an object is destroyed. যখন একটা অবজেক্টের কাজ শেষ হয়ে যায় তখন অটোমেটিক্যালি এই ডিস্ট্রাক্টরটা কল হয়। ঠিক আছে? আচ্ছা, যদি এখানে একটা ক্যাচ আছে, সেটা যদি আবার এখানে ডাইনামিক্যালি ক্যালকুলেটেড কোনো কিছু থাকে তাহলে শুধু ডিস্ট্রাক্টর দিয়ে কাজ হয় না, সে তখন আমাদের ডিলিট একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। ঠিক আছে? সেটা আমরা পরে আসবো, নিউ এবং ডিলিট। তো আপাতত তুমি দেখো ডিস্ট্রাক্টরটা অটোমেটিক্যালি কল হয়। ঠিক আছে? যেটা একটা অবজেক্ট যখন একটা ডিস্ট্রয় হয় তখন অটোমেটিক্যালি একটা ডিস্ট্রাক্টর ফাংশনটা কল হয়, এবং সেটা লেখা হয় কিভাবে? সো আমাদের ডিস্ট্রাক্টরটা সিম্পলি সামনে একটা টাইটেল দিয়ে আমাদের সেম ক্লাস নেমে লেখা হয়। তো এবার নেক্সট আমরা দেখব, আচ্ছা, কপি কনস্ট্রাক্টর। কপি কনস্ট্রাক্টর এটা সিম্পলি কি জিনিস? এটা আসলে সিম্পলি সাপোজ ধরো আমি একটা সার্কেলের যে তুমি যে ক্লাসটা তৈরি করছিলাম, ধরো আমরা একটা সার্কেলে একটা অবজেক্ট তৈরি করছি, সাপোজ ধরো সার্কেল সি। তো আমরা এখন এই সার্কেলে ধরো বিভিন্ন আমি ইনিশিয়ালাইজ করছি যে রেডিয়াসটা হচ্ছে 7.8 আর ধরো কালার হচ্ছে ব্লু। তো এই যে আমাদের এই সার্কেলটা আমরা যদি নতুন একটা অবজেক্ট আমরা নিই সার্কেলের ধরো C2, এবং এটা যদি ইনিশিয়ালাইজ করি আমরা সি এর যা ভ্যালুগুলো আছে সেটা দিয়ে, অর্থাৎ কপি করলাম সিম্পলি, তাহলে কি হবে? একটা নতুন অবজেক্ট তৈরি হবে কিন্তু এক্সিস্টিং একটা অবজেক্টের সব ভ্যালুগুলো দিয়ে। এক্সিস্টিং অবজেক্ট এখানে কি আমাদের সি, এটা একটা অলরেডি অবজেক্ট ক্রিয়েট। সো তার এক্সিস্টিং অবজেক্টের জিনিসগুলো দিয়ে আমাদের একটা কি হবে? নতুন অবজেক্ট ক্রিয়েট হবে। তো এই জিনিসটাকে বলা হয় কপি কনস্ট্রাক্টর। ঠিক আছে? নরমালি একটা ক্লোন করা হয় একটা অবজেক্টকে আরেকটা অবজেক্ট, এই জন্য এই অপারেটর অনেক বেশি ইউজ হয় আর কি। অনেক সময় পার্টিকুলারলি যখন আমরা একটা ফাংশনে একটা অবজেক্ট পাস করি তখন তার ওই অবজেক্টের ভ্যালুগুলো কি হয়? কপি হয়ে যায়, ক্লোন হয়ে যায়। ঠিক আছে? একইভাবে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, কপি অ্যাসাইনমেন্ট, সেটা আমরা কপি অ্যাসাইনমেন্ট অর্থাৎ আমরা কোনো পার্টিকুলার একটা অবজেক্ট, সাপোজ সার্কেলের আমি একটা সার্কেল C1 নিছি, সেখানে আমি অ্যাসাইন করলাম নতুন একটা অবজেক্ট C2, এটাকে কপি অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। ঠিক আছে? সিম্পলি C2 এর ভ্যালুগুলো মেম্বার ওয়াইজ C1 এ কপি হবে। ঠিক আছে? আচ্ছা, এইটাই মোটামুটি আমাদের বেসিক যে অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস আমরা যে আলোচনাগুলো করলাম, ক্লাস, মেম্বার ফাংশন, প্রাইভেট, পাবলিক এবং সেটার, গেটার, ইনিশিয়ালাইজেশন, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর। ঠিক আছে? কনস্ট্যান্ট মেম্বার ফাংশনের মধ্যে প্রাইভেট, পাবলিক এবং ইনফরমেশন হাইডিং যে কনসেপ্টটা বা এনক্যাপসুলেশন, তারপরে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর, কপি অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো আমরা মোটামুটি কিন্তু আর কোন একটা পার্টিকুলার প্রোগ্রামকে কিভাবে সেপারেট করা যায় তার হচ্ছে হেডার এবং ইমপ্লিমেন্টেশনটা, অর্থাৎ ইন্টারফেস এবং তার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা কিভাবে সেপারেট করে কম্পাইল করা যায়, এই জিনিসগুলো আমরা মোটামুটি কিন্তু একটা কভার করলাম। ঠিক আছে? সো ক্লাসের যে কনসেপ্টগুলো মোটামুটি বেসিক গুলো কভার করা হয়ে গেল। তো এখন তোমাদের যে আমি তোমাদের কিছু কাজ দেব, হোমওয়ার্ক, সেটা তোমরা হচ্ছে ওপি থেকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে তুমি করার চেষ্টা করবে তোমরা। ঠিক আছে?
আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবা যে সি প্লাস প্লাস এর যে স্ট্রাক্ট আর ক্লাস, তাহলে পার্থক্যটা কি হলো? আমরা তো স্ট্রাক্ট সম্পর্কে জানি অলরেডি, হ্যাঁ, সি এর স্ট্রাকচার সম্পর্কে জানি, কিন্তু সি প্লাস প্লাস এর স্ট্রাকচারটা সি এর স্ট্রাকচারের সাথে পার্থক্য আছে, কে বলতে পারবো এটা? স্যার এই জায়গায় ফাংশন আর হলো ডাটা একসাথে কাজ করে, স্ট্রাকচারে মানে ফাংশন ডাটা একসাথে নেওয়া যায় না। মানে সি তে বলছো? হ্যাঁ হ্যাঁ, সিতে স্ট্রাকচারে ফাংশন এবং ডাটা একসাথে কোনো আমি কাজ করতে পারি না। এখানে ডাটা প্লাস ফাংশন নিয়ে কাজ করা যায়, এই তো? জি স্যার। আর এখানে শুধু কি ডাটা? জি স্যার। শুধু ডাটা নিয়ে কাজ করা যায়। আর এই যে তাহলে এখানে ডাটা ফাংশন দুটো আছে, তাহলে এটার সাথে আবার সি প্লাস প্লাস এর ক্লাসের পার্থক্য কি তাহলে? স্যার সি তে স্যার মেম্বার ফাংশন থাকে না স্যার স্ট্রাকচারে। না, আমি বলতে চাচ্ছি সি প্লাস প্লাস এর ক্লাস, সি প্লাস প্লাস এর ক্লাস আর সি প্লাস প্লাস এর স্ট্রাকচার দুইটা তো সেম মনে হচ্ছে তাহলে, তাই না? এখানেও ডেটা এবং ফাংশন সে ইনক্লুড করতে পারে, সি প্লাস প্লাস এখানেও তাই হচ্ছে, তাই না? ডেটা এবং তার ফাংশন। সি এর সাথে তো পার্থক্য স্পষ্ট, সি তে শুধুমাত্র ডেটা প্যাকেজিং এর জন্য ব্যবহার করা হয়, কোনো ফাংশনালিটি এড করা যায় না, বাট সি প্লাস প্লাস স্ট্রাকচারে দুইটাই করা যায়, ডেটা প্লাস ফাংশনালিটি অ্যাড করা যায়। তাহলে ডেটা এবং ফাংশনালিটি অ্যাড করা যায়, সেটা তো সি প্লাস প্লাসেও, ক্লাসেও। এই দুটার মধ্যে পার্থক্যটা কি আসলে? আসলে দুইটা সেম, দুইটাই একই ধরনের কাজ করা যায়, তবে একটাই মেজর পার্থক্যটা হলো সি প্লাস প্লাস এর হচ্ছে সবকিছু ডিফল্ট হচ্ছে পাবলিক। কি ডিফল্ট কি এখানে? ডিফল্ট পাবলিক না, সি প্লাস প্লাস এর সব ডিফল্ট পাবলিক, আর সি প্লাস প্লাস ক্লাসে ডিফল্ট সবাই প্রাইভেট। বুঝতে পারছো? সি প্লাস প্লাস এর ডিফল্ট যে কোনো যে মেম্বার কি হবে? প্রাইভেট। আর সি প্লাস প্লাস এর ডিফল্ট সবকিছু আসলে ডিফল্টলি পাবলিক। এখানেও প্রাইভেট পাবলিক আলাদা করা যায়, বাট এখানে ডিফল্ট সবকিছুই পাবলিক, এখানে ডিফল্ট সবকিছুই কি প্রাইভেট। সিতে কি প্রাইভেট পাবলিক এলাও করে? যেটা কানেক্ট অ্যাবসলিউশন এগুলো কি আছে? কনসেপ্ট নাই। পাবলিক অ্যাক্সেস মডিফায়ার এগুলো কি আছে সিতে? নাই। সিতে সিম্পলি ডেটা, বিভিন্ন মাল্টিপল টাইপের ডেটাকে একসাথে হ্যান্ডেলিং এর জন্য স্ট্রাকচার ব্যবহার করা হয়। আর অন্য কোনো কিছু আছে? নাই আসলে। আর আসলে সি প্লাস প্লাস স্ট্রাকচার আস্তে আস্তে সি প্লাস প্লাস অবজেক্টে অর্থাৎ ক্লাসে পরিণত হয়েছে, এটার বড় ভাই বলা যায়। ঠিক আছে, এটাও অ্যাকচুয়ালি ওই সি প্লাস প্লাস স্ট্রাকচারও সবই সাপোর্ট করে, পাবলিক কিওয়ার্ড, প্রাইভেট কিওয়ার্ড, প্রোটেক্টেড কিওয়ার্ডস, জাস্ট লাইক সি প্লাস প্লাস ক্লাস, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, ইনহেরিটেন্সও সাপোর্ট করে। আর তুমি যদি ক্লাসের কোনো ইনহেরিট করো সেটা অটোমেটিক্যালি প্রাইভেট। আর যদি সি প্লাস প্লাসে কাউকে তুমি যেহেতু সবকিছু ডিফল্ট পাবলিক, সেই ইনহেরিটেন্সটাও পাবলিক ইনহেরিটেন্স হয়। আর সি প্লাস প্লাস এর ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে প্রাইভেট ইনহেরিটেন্স হয়। আচ্ছা, ইনহেরিটেন্সটা কি জিনিস এটা আমরা পরে ক্লাসে আসবো, ঠিক আছে? আচ্ছা, সি প্লাস প্লাস এর একটা ফিচার যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি এখন, সেটা হচ্ছে একটা হলো ইনলাইন ফাংশন। ইনলাইন ফাংশন, আচ্ছা, এটা ফাংশনটা কি আসলে? এখানে কিছু ওভারহেড কমানো হয়। যেমন ধরো তোমার যে ফাংশন কল করলে অনেক কিছু হয়, যেমন ধরো ফাংশনে কিছু কল করার সময় কিছু ওভারহেড তৈরি হয়। ফাংশন যখন একটা কল হয় তখন অনেকগুলো ওভারহেড তৈরি হয়। সেই ওভারহেড গুলো কি কি? ওভারহেড মানে বুঝো তো নাকি? এটাকে বলতে পারো তুমি কিছু খরচ হয়, হ্যাঁ, খরচ হয় কিছু এক্সট্রা, কিছু কার্যকরী অর্থাৎ এক্সট্রা কিছু খরচ বলা যায়, হ্যাঁ, এক্সট্রা কিছু খরচ, এক্সট্রা খরচ। এক্সট্রা খরচটা কিরকম? অর্থাৎ নর্মাল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ফাংশন কল ইনস্ট্রাকশন কিন্তু ডিফারেন্ট। ফাংশন কলের ক্ষেত্রে অনেকগুলো জিনিস থাকে, মানে হ্যান্ডেল করতে হয়। যেমন ধরো আর্গুমেন্ট যদি থাকে সেটাকে প্রসেস করতে হয়, আর্গুমেন্ট হ্যান্ডলিং। তারপর যদি সেটা ফাংশনে যদি রিটার্ন থাকে, ব্রাঞ্চিং, হ্যাঁ, রিটার্ন। যে ফাংশন কল করার সময় কিন্তু একটা টেম্পোরারি কোথায় ঢুকে? স্ট্যাকে মেইনটেইন হয়। ফাংশন কল স্ট্যাকে ঢুকে এবং সেটা রিটার্ন স্টেটমেন্টটা রিটার্ন এই ব্রাঞ্চিংটা মেইনটেইন করতে হয়। তো আর্গুমেন্ট প্রসেসিং, স্ট্যাকিং, রিটার্নিং, এই কয়েকটা জিনিস ওভারহেড, এইগুলাকে বলা হয় ফাংশন কলিং এর ওভারহেড। তো এই সি প্লাস প্লাস একটা ফিচার ইয়ে করা হয়েছে, সেটা হচ্ছে যে ইনলাইন ফাংশন।
এই ওভারহেড গুলোকে রিমুভ করার জন্য। তো ফাংশনের আগে শুধুমাত্র ইনলাইন ব্যবহার করলে হয়ে যায়, যে compiler to expand the function code in place instead of using a function call। আমরা কিভাবে সাপোজ ধরো আমরা কিভাবে এটা করতে পারি, আমি তোমাদের একটা एग्जांपल দেব। সাপোজ তো আমরা একটা জাস্ট টেম্পোরারি ফাইল খুলি, এখানে আমি একটা ইনলাইন ফাংশন লিখবো। সাপোজ ধরো ইনলাইন কিওয়ার্ডটা হচ্ছে ইনলাইন, ঠিক আছে। ইন্টিজার ম্যাক্সিমাম, ইন্টিজার নাম্বার 1 আর ইন্টিজার নাম্বার 2, ঠিক আছে। তো রিটার্ন যদি n1 কি n1 n2 এর থেকে বড়, যদি বড় হয় তাহলে আমরা রিটার্ন করব n1, আদারওয়াইজ রিটার্ন করব হচ্ছে n2। তো এটা আমরা এটার সাথে তোমরা মানে এর আগে পরিচিত আছো জিনিসটার সাথে, তাই না? তবে অন্যভাবে সিতে এটাকে সি এর ইকুইভ্যালেন্ট কি ছিল বলতো সিতে? আচ্ছা, এই যে ইনলাইন ফাংশন, হ্যাঁ ইনলাইন ফাংশন এটা একটা সিমিলারিটি আছে সি এর সাথে। অর্থাৎ এই যে কাজটা হবে সেটা আসলে ফাংশন, যদিও এটা ফাংশন, বাট আমি যখন এখানে কল করছি এটা আসলে ফাংশন কলের যে ওভারহেড গুলা, সাপোজ ধরো এটা ফাংশন কলিং এর সময় স্ট্যাকে পুশ করা এবং সেখানে প্রসেস করে আবার রিটার্নিং করা, আবার মেইন ফাংশনে এখান থেকে এখানে আবার মেইন ফাংশনে রিটার্ন করা, এই যে ওভারহেড গুলো আমি তোমাদেরকে অ্যানোটেট করি। সাপোজ তুমি যখন এখানে ম্যাক্স কে কল করছো, এখানে তখন ম্যাক্স কে ইউজ করছো, তখন কিন্তু সে অটোমেটিক্যালি নরমালি ফাংশন কলিং এর ক্ষেত্রে এখানে তার প্রোগ্রাম এক্সিকিউশন চলে আসে এবং সেখানে প্রসেস করার পর আবার কি আবার তখন ফাংশনটা রিটার্ন করে আবার এই পয়েন্টে আসে। এই ওভারহেড গুলো এখানে থাকে না সি প্লাস প্লাস ইনলাইন যদি ডিক্লেয়ার করো। নরমালি আমি যখন ইনলাইন হিসেবে ডিক্লেয়ার করব তখন এখানে যে ম্যাক্স এবি আসে না লেখছি, এই যে স্টেটমেন্টটা এখানে রিপ্লেসড হয়। তো ফলে অ্যাকচুয়ালি ফাংশন কল ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হয় না, ফাংশন কলিং হয় না। কি হয়, এই যে ম্যাক্স এবি যখন আমরা লিখছি এই যে লেখাটা, তখন বেসিক্যালি এই স্টেটমেন্টটা এখানে আসে বসে যায়, আর n1 n2 এর জায়গায় এ বি রিপ্লেস হয়ে যায়। বুঝতে পারছো? তো এটার একটা সি এর ইকুইভ্যালেন্ট আছে, সেটা নাম কি? সিতে একটা ইকুইভ্যালেন্সি আছে এই মেথডটার কি নাম জানো? কে বলতে পারবে? এই ওভারহেডটাকে ফাংশন কলিং এর ওভারহেডটাকে রিমুভ করার জন্য কি আছে বলতে পারবো কেউ? কেন তোমরা সিতে ইয়া পড়ো নাই, ম্যাক্রো পড়ো নাই? ম্যাক্রো এ কি বি এর থেকে বড়, এভাবে আমরা করতাম না? তাহলে এ বড় না আদারওয়াইজ বি বড়। এই যে এইভাবে তুমি যখন পরবর্তীতে ম্যাক্রোটাকে সরাসরি ইউজ করবা, এখানে ম্যাক্স দুইটা ভ্যালু দিয়ে কল করলে পরবর্তী যেখানে ইউজ করবা সেখানে সিম্পলি এইভাবে কল করতে হয় যে ইফ ধরো ম্যাক্স ধরো 4 আর 7 এইভাবে কল করলে ওই জায়গাটায় এই ম্যাক্রোটা ব্যবহার করা যায়। অথবা তোমরা এরকম ম্যাক্রো ব্যবহার করো না, ডিফাইন পাই এ কস -1, হ্যাঁ এগুলো ব্যবহার করো নাই? ইউজ করছিলাম স্যার। আচ্ছা, এগুলো ম্যাক্রো বলতো সিতে। হ্যাঁ, এই সি এর ম্যাক্রোটারই ইকুইভ্যালেন্ট সি প্লাস প্লাসে যেটা সেটাকে বলা হয় ইনলাইন ফাংশন। ঠিক আছে? অর্থাৎ ফাংশনের যে কলিং এর যে ওভারহেড ওইটা না করে বরং ওই জায়গায় রিপ্লেস হয় ওই এই স্টেটমেন্টটা, ফলে ফাংশন কলিং এর ওভারহেডটা এখানে রিমুভ করা হয়, এটা বলে ইনলাইন ফাংশন। আর স্কোপ রেজলিউশন অপারেটর যেটা নিয়ে আলোচনা করলাম যে ডাবল কলম, ঠিক আছে, ওটা সিম্পলি তার ওই ক্লাসের জুরিসডিকশনটা ডিফাইন করা হয়।
স্যার ম্যাক্রো সি স্কুলে কি স্যার ইনলাইনের মতো ওভারহেড কম হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ তুমি তো কল করতেছো না, কিন্তু ফাংশন কলিং এ যাচ্ছই না। ওটা ম্যাক্রো যখন কম্পাইলার দেখবে যে এটা একটা ম্যাক্রো, তখন সে অটোমেটিক্যালি প্রি প্রসেসিং করে ফেলবে। অর্থাৎ তুমি যে জায়গায় ওই ম্যাক্স ভ্যালু ইউজ করছো না, ওইখানে ওই পার্টিকুলার তার স্টেটমেন্টটা ব্যবহার করবে, ইফ কন্ডিশনটা। তাহলে ফাংশন কলটা সে অ্যাভয়েড করলো না। আচ্ছা, আজকে মোটামুটি এই পর্যন্তই আলোচনা। আর এর যতগুলো আলোচনা হলো তার মধ্যে কোনো আচ্ছা, আরেকটা আলোচনা বাকি ছিল, সেটা এর আগের দিনে আলোচনা করছিলাম, দিস পয়েন্টটা, তাই না? দিস পয়েন্টটা কেন ব্যবহার করা হয় কে বলতে পারবে? স্যার মেম্বার ফাংশনটা স্যার অটোমেটিক্যালি পাস করা হয় দিস পয়েন্টারের মাধ্যমে যখন স্যার এটা কল করা হয়। হ্যাঁ হ্যাঁ, মেম্বার ভেরিয়েবল গুলাকে ইনিশিয়ালাইজ করার জন্য যদি একই নামে আবার একটা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে বা সেটারের ক্ষেত্রে আমরা যখন একটা ভ্যালু পাস করি, তখন সেম নাম যদি হয়, তখন আমরা দুইটা যেহেতু ভেরিয়েবল সেম নামে হচ্ছে, ওই জন্য আমাদের মেম্বার গুলাকে আমরা দিস হিসেবে বলি। হ্যাঁ, দিস দিয়ে অ্যাক্সেস করি। দিস রেডিয়াস ইকুয়াল টু যে ইনকামিং যে সেটারের রেডিয়াসটা অ্যাসাইন করতেছি। ঠিক আছে, সেম নাম যদি থাকে, অর্থাৎ আমরা নামে সেম নাম রাখি কেন, নাম বোঝার সুবিধার্থে। যখন সেম নাম হয়ে যায় তখন আমরা রেডিয়াস, তাহলে কোন রেডিয়াস সাথে কোন রেডিয়াস অ্যাসাইন করা হচ্ছে, তাহলে দিস রেডিয়াস ইকুয়াল টু সেটারের যে ভ্যালুগুলো পাস করা হচ্ছে অন্যান্য ইউটিএস ড্রাইভার প্রোগ্রাম থেকে, সেই ভ্যালুটা আসলে অ্যাসাইন করতেছি। ঠিক আছে, নরমালি একটা সেটার যদি লিখি, সাপোজ ধরো আমাদের একটা ক্লাস আছে, সাপোজ সার্কেল। হ্যাঁ, তো এখানে এই সার্কেল ক্লাসের ক্লাস সার্কেলের ক্ষেত্রে প্রাইভেট যে মেম্বারগুলো ছিল, ডাবল রেডিয়াস, এই রেডিয়াস আবার আমরা যখন সেটারের ক্ষেত্রে, আমরা সেটার ফাংশনের ক্ষেত্রে যখন রেডিয়াসটাকে অ্যাসাইন করবো, সাপোজ সেটারের ক্ষেত্রে আমরা এখানে তখন রেডিয়াসই লিখি। হ্যাঁ, পাস করাবো যখন ডেফিনিশনের ক্ষেত্রে। তো এখন আমরা কি করব, আমরা তো এই রেডিয়াসকে অ্যাসাইন করবো এই রেডিয়াস দিয়ে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টটা কিরকম হবে, আর এ ডি আই ইউএস সমান সমান আবার এই রেডিয়াস, একই নাম হয়ে গেল না? এই প্রাইভেট মেম্বারকে আমরা ইনিশিয়ালাইজ করতেছি, এই প্রাইভেট মেম্বার আবার এই রেডিয়াস ভ্যালু দিয়ে, অর্থাৎ সেটারের যেটা আর্গুমেন্ট হিসেবে আসছে ফাংশনের, একই হয়ে গেল না? এটা আসলে পয়েন্টার হিসেবে কাজ করবে, দিস পয়েন্টার। দিস রেডিয়াস ইকুয়াল টু আমাদের যে ইনকামিং যে রেডিয়াসটা এই সেটার ফাংশনে। তার মানে কি, এই দিস রেডিয়াস ইকুয়াল টু রেডিয়াস, এই রেডিয়াসটা হলো এই সেটার ফাংশনে যে আর্গুমেন্ট হিসেবে যেটা আসলো সেই রেডিয়াসটা, আর এই রেডিয়াসটা হলো দিস রেডিয়াস, অর্থাৎ এই অবজেক্টের সার্কেল ক্লাস হবে ক্লাসের। ঠিক আছে, এইটা কেন দিস পয়েন্টার বলে এটাকে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই কোর্সের মাধ্যমে যে টেকনিক্যাল যে জিনিসগুলো, এগুলো খুব ভালো করে শিখো, আর এগুলো আবার প্রবলেম সলভিং এর কাজে লাগাও। এই টেকনিকগুলো যেগুলো শিখতেছো, আমরা পরবর্তীতে সি প্লাস প্লাস এর টেমপ্লেট নিয়ে আলোচনা করব, এবং সি প্লাস প্লাস টেমপ্লেট আমার কম্পিটিশনে অনেক ব্যবহার হয়, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমগুলো সি প্লাস প্লাস এর আমরা ব্যবহার করি, এগুলো শিখবো। তো আস্তে আস্তে আগাবো ওইদিকে। নেক্সট ক্লাসে আমরা যে টপিক দুটো আনবো সেটা হলো পলিমরফিজম আর ইনহেরিটেন্স। এটা তোমরা আগে থেকে দেখে নিও। অর্থাৎ সি প্লাস প্লাসে ইনহেরিট করা যায়। সাপোজ পার্টিকুলার একটা প্যারেন্ট ক্লাস আমরা তৈরি করে রাখলাম, সফটওয়্যার ইউজ করার জন্য ইনহেরিট এই ফিচারটা খুবই ইম্পর্টেন্ট। সাপোজ ধরো পয়েন্ট ক্লাস তৈরি করা আছে, যেখানে দুইটা পয়েন্টকে একটা পয়েন্টকে হ্যান্ডেল করে, কিন্তু আমি যখন একটা রেক্টেঙ্গেল ক্লাস করব, তখন কি আমাদের আবার পয়েন্ট ক্লাস তৈরি করা দরকার আছে? হ্যাঁ, তাহলে আমাদের রেক্টেঙ্গেলের জন্য দুইটা পয়েন্ট দরকার, এটা কর্নার পয়েন্ট গুলা। সো সেই রেক্টেঙ্গেল ক্লাসটা আমরা কি করব, পয়েন্ট ক্লাসকে তখন আমরা ইনহেরিট করব, অর্থাৎ অন টপ অফ দ্যাট পয়েন্ট ক্লাস আমরা হচ্ছে রেক্টেঙ্গেল ক্লাসটা তৈরি করব। ওই পয়েন্টের ফিচারটা তো আমাদের লাগবেই সফটওয়্যার ইউজ করার জন্য। সো পয়েন্টের ফিচারটা থাকলো, আবার আমাদের নতুন যে ফিচার যেমন রেক্টেঙ্গেলের ক্ষেত্রে দুইটা ডায়াগোনাল কর্নার গুলা, সেগুলোও থাকলো, এক্সট্রা কিছু ফিচার যোগ হলো ওই ক্লাসের সাথে। এই ফিচারটাকে বলা হয় ইনহেরিটেন্স। অর্থাৎ আমাদের একটা প্যারেন্ট ক্লাস থাকবে, সেখান থেকে আবার আমাদের কি সুপার ক্লাস তৈরি করব আমরা, অর্থাৎ অন টপ অফ দ্যাট প্যারেন্ট ক্লাস বেস ক্লাস আমরা আরো কিছু ফিচার যোগ করে নতুন একটা ক্লাস তৈরি করব। ব্যাপারটা বুঝতে পারছো? এটাকে এই কনসেপ্টটাকে এটা সফটওয়্যার ইউজ বলা হয়, এবং এটাকে ইনহেরিটেন্স বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট ফিচার অবজেক্ট ওরিয়েন্টেড যে কোনো ধরনের প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আরেকটা আছে ইনহেরিটেন্সের পরে আমরা দেখবো যে পলিমরফিজম। অর্থাৎ পলিমরফিজম হচ্ছে যে আমাদের একটা জেনেরিক নাম হবে, কিন্তু আমরা ওই জেনেরিক নামটা ব্যবহার করে বিভিন্ন ধরনের ডাটা টাইপ হ্যান্ডেল করতে পারবো। এই ফিচারগুলো হচ্ছে সি প্লাস প্লাস, আমরা আরো ডিপলি দেখবো নেক্সট ক্লাসগুলোতে।
ঠিক আছে? আমরা এতদিন যা আলোচনা করা হয়েছে সব বেসিক গুলা, সব কনসেপ্ট গুলো মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের প্রোগ্রাম স্টার্ট করা, সি প্লাস প্লাসে কোড করার জন্য যা স্টার্ট করা দরকার সবই আলোচনা করা হয়েছে। সো ইউ ক্যান জাস্ট স্টার্ট প্র্যাকটিসিং নাও। হ্যাঁ, আমরা অ্যাসাইনমেন্ট দেবো, অ্যাসাইনমেন্ট গুলো তোমরা সলভ করা শুরু করতে থাকবো। ঠিক আছে? তো আমরা নেক্সট আমরা যেটা দিব সেটা হচ্ছে এই আমাদের যে ফিচার গুলা স্পেসিফিক টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এগুলা নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। মানে আমরা হচ্ছে কনসেপ্ট গুলা টাচ করলাম, হয়তোবা ডিপলি আরো পরবর্তীতে যত সময় পাবো তত বেশি ডিপলি আলোচনা করবো, বাট এই কনসেপ্ট গুলো ঘুরে ফিরে আসবে। আর ক্লাস যারা মিস করছো তারা এতদিন যা আলোচনা হয়েছে এগুলা রিকভার করার চেষ্টা করো, যেটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে অলরেডি আর্টিকেল গুলো, ওগুলো তো পড়ে শেষ করে ফেলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ ইউ উইল ফেস ভেরি মেনি ডিফিকাল্টিস টু অ্যাকচুয়ালি কন্টিনিউ উইথ দ্য ক্লাস। ঠিক আছে? আর আমরা যদি এখন অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, সো অ্যাসাইনমেন্ট করতে গেলে তোমাকে ওই গ্যাপগুলো মাস্ট ফিল আপ করতে হবে, তা না হলে তুমি অ্যাসাইনমেন্ট করতে পারবে না। ইউ হ্যাভ টু ফলো দ্য ক্লাস। আমি যে কোনো সময় কোশ্চেন করবো। আজকে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, কালকে তোমরা জমা দিবা, একদিন সময়। ঠিক আছে?